হলুদের অনুষ্ঠান হচ্ছে। একে একে সবাই হলুদ দিচ্ছে সীমাকে। রাদ ও মুরাদ স্টেজের অপর প্রান্তে সোফায় বসে রয়েছে। তার পাশেই বসেছিল রেহানা আনসারি। ইসানা কাল তাকেও নিমন্ত্রণ করেছে। সুরভি খাতুন তাকে সময় দিচ্ছে। জনে খোশগল্পে মশগুল। অন্য পাশে অতিথিদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কাজকর্ম লিয়াকত আলী ও মানিক সামলাচ্ছে। সীমা স্টেজে বসে ইসানাকে কাছে ডাকে। তার কাছে এগিয়ে গেলে গালে হলুদ লাগিয়ে দেয় মজার ছলে। ইসানা এক চিমটি হলুদ নিয়ে কপালে ছুঁয়ে দেয়। সীমার সঙ্গে সেখানে বসে সুন্দর কিছু ছবি ক্লিক করে। রাত দূর থেকে ইসানাকে দেখছিল। শেষ বসা থেকে উঠে স্টেজের নিকট এগোয়। রাতকে আসতে দেখে ইসানা উঠতে চাইলে সীমা হাত ধরে বসিয়ে রাখে। আস্তে ধীরে নিজেকে ছাড়ার কথা বললেও সীমা ওকে ছাড়ে না। রাত সীমার মুখোমুখি দাঁড়ায়। আলতো ঝুঁকে এক চিমটি হলুদ নিয়ে সীমার কপাল ছোঁয়। পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সীমাকে উপহার দেয়। যাওয়ার পূর্বে ইসানার চোখের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আপনাকে সুন্দর লাগছে। ইসানা লজ্জায় নজর সরিয়ে ফেলে। সীমার সামনে বলাতে আরও বেশি লজ্জা অনুভব হয়। ফিসফিস করে সীমা ইসানার কাছে জিজ্ঞেস করে, এটা দুলাভাই নাকি আপু? রাগান্বিত চোখে তাকাতেই সীমা ছোট্ট করে জবাব দেয়, সরি আপু। ইসানা স্টেজ থেকে নামে। রাদ, মুরাদ, সোহানা ও রেহানা আনসারিদের ঘরেই খাবারের ব্যবস্থা করা হয়। একত্রে খেয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। মুরাদ আজ রাদের বাড়িতেই নিশিযাপন করবে। সোহানাকে রেখে দেয় ইসানা। বাড়িতে যেতে দেয় না। রাতে সীমাকে মেহেদি পরানো হয়। বোনের বিয়ের উপলক্ষে ইসানা নিজেও মেহেদি পরে দু হাত রাঙিয়ে। গভীর রাত হয়ে যায় মেহেদি লাগাতে লাগাতে। সীমা ঘুমানোর আগে তার হবু স্বামীর সঙ্গে আলাপন সেরে নেয়। তিনজন একত্রে ঘুমায়। খুব কাছের আত্মীয় স্বজনরা পাশের রুমটিতে ঘুমিয়েছে। সকালে সবার আগে ইসানা ঘুম থেকে উঠে। সীমাকে গোসল করিয়ে পার্লারে পাঠায়। এখন তার আর কোনো কাজ নেই। বাকি কাজ সব সেন্টারের লোকদের। ইসানা কিছুক্ষণের জন্য ফুরসত পেয়ে যায়। কাল রাতের তোলা ছবিগুলো দেখতে থাকে সোহানার ফোনে। তখনই তার ও রাদে পরস্পর দৃষ্টি প্রেক্ষাপটের দৃশ্যটি দেখতে পায় চিত্র আকারে। কিছুক্ষণের জন্য ছবিটির পানে দৃষ্টি নিবন্ধ রাখলেও পরক্ষণে কটমট চোখে তাকায় সোহানার দিকে। সোহানা বুঝতে পেরে ছো মেরে ফোন নিয়ে নেয়। দাঁত বের করে হেসে কেটে পড়ে। ইসানা বড় দীর্ঘশ্বাস ছাড়ে। বাড়ির বাকি কাজকর্মগুলো সেরে ইসানা রেডি হয়ে সেন্টারের উদ্দেশ্যে রওয়ানা হয়। একটার দিকে সীমা পার্লার থেকে ফিরে। ওকে নিজ হাতে খাইয়ে নিজেও খেয়ে নেয়। ইতিমধ্যে আত্মীয়দের খাওয়া দাওয়া অর্ধেক প্রায় শেষ। বরপক্ষের আসার সময় হয়েছে। ইসানা স্টেজ থেকে নেমে সেন্টারের বাহিরে এসে উকিঝুঁকি দিচ্ছে। কারণ এখনও রাদ ও মুরাদ আসেনি। রেহানা আনসারি আধা ঘণ্টা হলো এসেছেন। কল দিবে কি দিবে না ভেবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। শেষে মুরাদকে কল দিতে উদ্যত হতেই রাদের নাম্বার থেকে কল আসে। ধক করে উঠে ইসানার বুক। সেকেন্ড কয়েক ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ রেখে কল পিক করে। হ্যালো। অপর পাশ থেকে গুরুগম্ভীর আওয়াজ ভেসে আসে। গ্রিন গার্ডেন হোটেলের ৩০২ নাম্বার রুমে চলে আসুন। ওয়েটিং ফর ইউ। ইসানাকে বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দেয় রাদ। ইসানা মিনিট কয়ে চুপ থেকে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ৩:৩৬। বরপক্ষ আসলো বলে এই মুহূর্তে সেন্টার ত্যাগ করলে মামা মামি খুঁজে বেহাল হয়ে যাবে। তবুও রাদের নির্দেশ সে অমান্য করতে চায় না। নেহাত তার আন্ডারে কাজ করে বলে। ভেতরে এসে মামিকে বলে বাহিরে এসে দ্রুত রিকশায় চড়ে বসে রওয়ানা হয় গ্রিন হোটেলের উদ্দেশ্যে। রাত এটা কি আদৌ ঠিক হবে? যেখানে আন্টির কোনো আপত্তি নেই সেখানে এসব করা অহেতুক। মুরাদ সরস স্বরে বলল রাতকে, আমি আমার জেদ এবং কথা রাখতে চাই, যেটা আমি আগেই জানিয়েছিলাম তাকে। রুক্ষ ভাষায় বলল রাত, কথা নয়, জেদ বল। তোর জেদের বশে বড় মুসিবতে না পড়িস পড়ে। রাত প্রত্যুত্তরে কিছু বলল না। মুরাদ বিরক্ত হয়ে বলল, যা করার কর, আমি গেলাম, বলে রুম প্রস্থান করল। মুরাদ চলে যাওয়ার ৩ মিনিট অতিবাহিত হতে ইসানা কক্ষে প্রবেশ করে। রাত তখন সোফায় বসেছিল। ইসানাকে আপাদমস্তক দেখে নেয়। ব্লু রঙের লেহেঙ্গা সঙ্গে হালকা পরিপাটি সাজসজ্জা আদলে দেখতে চমৎকার লাগছে। ইসানা রাদের চোখের পানে চেয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, এখানে ডেকে আনার কারণ জানতে পারি কি? রাত তার পাশের টেবিল থেকে একটি পেপার হাতে নিয়ে ইসানার দিকে তুলে ধরে গম্ভীর কণ্ঠে বলে, পেপারটি পড়ে সাইন করে দিন। ইসানা হাত থেকে নিয়ে মনোযোগ দিয়ে পেপারগুলো পড়ে হঠাৎ সে নিজেকে শূন্য অনুভব করে। মাথায় যেন বিশাল বড় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
চোখে মুখে ক্রোধ নিয়ে তেজি কণ্ঠে বলল, এসবের মানে কি? কাবিনের পেপার পড়ে এখনও বুঝতে পারেননি মানে কি? না, ক্লিয়ার করে বলুন। কোর্ট ম্যারেজ হবে আমাদের। সাইন করুন সানা। অসম্ভব। আপনি কিভাবে ভাবলেন আমি এই পেপারে সাইন করব? খুব সহজেই বুঝে নিয়েছি। আপনাকে ছোট্ট একটি গল্প বলি। একটি মেয়ের বিয়ে হচ্ছে, বেশ ধুমধাম করে। গায়ে হলুদ শেষ, পরদিন বরপক্ষে আসবে। হঠাৎ জানা গেল বরপক্ষ কোনো কারণে আসবে না, বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে। তখন বউ সাজসজ্জিত সেই মেয়েটির কি হবে? সমাজে তার স্থান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাই তাকে কটূক্তি করবে, অসম্মান করবে, নিচু চোখে দেখবে সেই পরিবারকে। আমাকে কেন বলছেন এসব? উগ্র কণ্ঠে জিজ্ঞেস করল ইসানা। রাত ইসানার চোখের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে ক্ষীণ হেসে বলল, সেই ঘটনা যদি আপনার মামাতো বোনের সঙ্গে ঘটে, অথবা সেই পরিবারটি যদি আপনার হয়, তখন? ইসানার দম বন্ধ হয়ে আসছে রাদের কথা শুনে। শরীর ঈষৎ কেঁপে উঠে, কাপা গলায় ঘন ঘন চোখের পলক ফেলে বলল, কি বলতে চাইছেন আপনি? সিম্পল, যদি পেপারে সাইন না করেন তাহলে সেই ঘটনা ঘটবে আপনাদের সঙ্গে। আপনি এভাবে আমাকে ফোর্স করতে পারেন না। আমি আপনাকে ফোর্স করছি না, জাস্ট যেটা হওয়ার সেটা উল্লেখ করছি সহজভাবে। চোখের জলে ঘোলাটে হয়ে আসছে চোখ তার। বাক্রুদ্ধ সে। বরপক্ষদের দেরিতে আসার পিছনে রাদের কুটকৌশল রয়েছে এটা তার বুঝতে অসুবিধা হয় না। কর্কশ গলায় বলল, আপনি এটা করতে পারেন না। রাদ কি করতে পারে, সেটা এখনও আপনার অজানা। বরপক্ষ আসেনি তাই না? আসবে বলে মনে হচ্ছে না। ঘাড়ে দ্রুত হাত চালিয়ে ক্রুদ্ধ স্বরে বলল রাদ। ইসানার চোখের জল এইবার গাল বেয়ে পড়ে ঠোঁট বরাবর আসতেই মুছে নিয়ে অনুরোধ স্বরে বলল, এমনটা করবেন না, আমার ছোট বোনের জীবন নষ্ট হয়ে যাবে। করব না। সাইন করে দিন তাহলে। দু কাঁধ উঁচু করে বলল সে। আপনার আমার বিয়ে হয় না, হতে পারে না। ঠিক না, অহেতুক কথাবার্তা শুনতে ইচ্ছুক নই। সাইন করলে তবেই বরপক্ষের গাড়ি সেন্টারে পৌঁছাবে। নাকের পাটা ফুরিয়ে বলল রাদ। ইসানার চোখ থেকে ঘন ঘন জল ঝরছে। দৃষ্টি নত রেখে মৌনব্রতে মন দোটানায় পড়ে রয়। ফোনের রিংটোনের শব্দে মৌনতা কেটে যায় তার। স্ক্রিনে কলকাতার নাম দেখে নিজেকে স্বাভাবিক বানিয়ে ফোন পিক করে। মামি বলো, আসছিস না কেন? এখানে তুই নেই, বরপক্ষ রা আসছে না, তোর মামা অস্থির হয়ে আছে। বিচলিত কণ্ঠে বললেন সুরভি খাতুন। আমি আসছি, ছোট্ট জবাবে ফোট রেখে দেয়। দৃষ্টি স্থাপন রাখে পেপারের দিকে। অতিরিক্ত কান্না চাপিয়ে রাখায় ঠোঁট কেঁপে উঠে তার। প্রথম বিয়েতে জোরপূর্বক কবুল বলতে হয়েছিল, আর এখন সেটাই হচ্ছে। ইচ্ছের বিরুদ্ধে তাকে দ্বিতীয়বারের মতো হার মানতে হবে। তার বোনের জন্য। দীর্ঘশ্বাস নিয়ে চোখ বুজে নেয় সে। রাত ফোনের স্ক্রিনে তাকিয়েছিল বিধায় ইসানার মায়ামো অশ্রুসিক্ত আদল নজরে আসেনি। সে বেশ আটঘাট বেঁধে তবেই নেমেছে। ইসানাকে নিজের করার যে রক্ষার্থে সে যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। গাল বেয়ে আসা অশ্রুটুকু মুছে হাতে কলম তুলে নেয়। কাপা হাতে নিজের নামের অক্ষরটি সুস্পষ্টভাবে লিখে দেয়। রাগ নজর তাক করে ইসানার হাতের ওপর। লেখা শেষে ইসানা চলে যেতে উদ্যত হতেই রাগ থামিয়ে ফোন টেবিলের ওপর রেখে এগিয়ে যায়। ইসানার মুখোমুখি হয়ে কোটের পকেট থেকে আংটিটি বের করে অনামিকা আঙুলে পরিয়ে দেয়। ইসানা নীরব দর্শকের মতো চেয়ে দেখছে। তার বুকের অনুভূত মৃত আচমকাই যেন তার মৃত্যু ঘটেছে। রাদ ইসানার আঙুলের ওপর নজর রেখে কোমলভাবে বলল, বলেছিলাম রিজেক্ট করা জিনিসের ওপর ঝোঁক একটু বেশি আমার। আজ থেকে আপনি আমার লিগ্যাল ওয়াইফ মিসেস সানা আনসারি। IMU, লিটল হাজবেন্ড রাদ আনসারি। ইসানা চোখ জোড়া শক্ত করে বুঝে নেয়। পরক্ষণে রাদের পানে ক্রুদ্ধা দৃষ্টি ফেলে বলল, বিয়ে নয়, এটাকে লি দা ন বলে। নিজেকে আপনার কাছে লি দা ন করেছি। হাত ঝামটা দিয়ে সরিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে। এতক্ষণ কান্না আটকে রাখলেও এখন বাঁধভাঙা অশ্রু বর্ষিত হচ্ছে নয়ন জুড়ে। উঁচু স্বরে কাঁদতে কাঁদতে হোটেল থেকে বেরিয়ে যায়। আশেপাশের লোকজন তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেও এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ইসানা সেন্টারে পৌঁছাবার পরপরই বরপক্ষের গাড়ি উদয় হয়। সবাই নতুন জামাইকে বরণ করার জন্য এগিয়ে যায়। ইসানা ফাঁকা স্থানে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তখনকার রেশ এখনও কাটেনি, যেন সব দুঃস্বপ্নের মতো ছিল। কিন্তু না, বাস্তবে ঘটেছে এমন। ছোট বোনের আগে তার বিয়ে হয়েছে, তার চেয়ে 2 বছর কম একটি যুবকের সঙ্গে। কিছুক্ষণ বাদে গেট থেকে সব মেহমান সরে যায়।
আগত হয় রাত। ইসানার ব্লু লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে গর্জিয়াস পাঞ্জাবি পায়জামা পরেছে। তার সুদর্শন লুক দেখে বাকিরা মোহিত হলেও ইসানার অনীহা লাগছে। নজর সরিয়ে নিতেই সোহানা তার পার্শ্বস্থিত দাঁড়াল। হাসিমুখে বলল, বাহ, রাতকে দেখতে নয়া জামাই লাগছে। ইসানার বিতৃষ্ণা চলে আসে জামাই শব্দটিতে। দ্রুত অন্য পাশে সরে দাঁড়ায় এবং দূর থেকেই তার মামাতো বোনের বিয়ের কাজ সম্পূর্ণ সচক্ষে দেখে। একটি মেয়ের জীবনে বিয়ে নিয়ে কত শত স্বপ্ন থাকে, কিন্তু তার জীবনে বিয়ে নামক শব্দটি বিষের সমতুল্য। সেন্টারের পরিবেশ থমথমে সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে সীমাকে বিদায় জানিয়েছে সকলে। মেয়েকে বিদায় জানানোর সময় আবেগে কেঁদে ফেললেন সুরভি খাতুন ও লিয়াকত আলী। মানিকের চোখেও জল জমেছিল। ইসানা তাদেরকে সান্ত্বনা দেওয়ার বশে নিজের চোখের জলকে লুকায়িত রেখেছে। সীমার বিদায়ের সমকালীন কিছু আত্মীয়দেরও বিদায় হয়। রয়ে যায় কিছু কাছের আত্মীয় স্বজনরা। মুরাদ রেহানা আনসারিকে তার ছেলের দুঃসাহসের কথা জানায়। তিনি ছেলের ওপর ক্ষিপ্ত এবং তৎক্ষণাৎ বিষয়টি সুরভি খাতুন ও তার স্বামী লিয়াকত আলীকে জানান। এক কান দু কান হতে হতে খবর ছড়িয়ে পড়ে সবার কাছে। ব্ল্যাকমেইল করিয়ে ইসানার বিয়ে হয়েছে কানাখোসা আরম্ভ হয়। সঙ্গে ছেলে ওর থেকে বয়সে বড় এই বিষয়টি তো আছেই। ইসানা সেন্টার ত্যাগ করে, কেননা তার দ্বারা এসব শোনা বড্ড পীড়াদায়ক। আগে থেকেই মানুষের কম খোটা শুনেনি, এখন আবার নতুন করে শুনতে হবে। রাত দৃষ্টি নত রেখে শক্ত আদলে দাঁড়িয়ে আছে। থমথমে পরিবেশকে উপেক্ষা করে লিয়াকত আলী বললেন, আমরা এই বিয়েতে আপত্তি করতাম না, কিন্তু রাত যেটা করেছে ইসানা সহজে মেনে নিবে নাকি জানি না। এ ঘটনা ছাড়াও আপনার ভাগ্নি আমাকে সহজে মেনে নিত না, তাই বাধ্য হয়ে আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। চোয়াল শক্ত করে বলল রাত। রেহানা আনসারি গমগম আওয়াজে ছেলেকে বললেন, চুপ করো, তোমার সাফাই শুনতে চাইনি। আমার তোমার রিলেশনে কোনো আপত্তি ছিল না জেনেও এমন বোকার মতো কাজ তোমার দ্বারা আশা করিনি আমি। বোকামি করার জন্য সরি মামুনি, তবে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। তেজি কণ্ঠে বলল, মুরাদ ওকে এখান থেকে চলে যেতে বলো। কাঠ কণ্ঠে বললেন। রাত মায়ের কথা শোনা মাত্রই প্রস্থান করল। রয়ে গেল শুধু তারা। সুরভি খাতুন মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। এখন নিজের মেয়ের জন্য নয়, বরং বাবা মা হারানো এতিম ইসানার জন্য মন পুড়ছে। ইসানাকে যতটুকু চিনে, একবার মনে দাগ লাগলে সেটা কখনোই তাকে সুখ দেয় না, বিষে বিষিয়ে দেয়। রেহানা আনসারি সুরভি খাতুনের নিকট এগিয়ে গিয়ে বলল, মাফ করিস সুরভি, আমার ছেলে এমনটা করবে আমি ঘুণাক্ষরেও জানতাম না। তিনি চোখ তুলে তার ছোটবেলার বান্ধবী রেহানা আনসারির দিকে তাকায়। আহত কণ্ঠে বলে, তোর ছেলে যেটা করেছে ওর দিক থেকে ঠিক হলেও ইসানার দিক থেকে ঘোর অন্যায়। আমি জানি ইসানা রাতকে কখনো মেনে নিত না, কিন্তু এখন জানি না ইসানার কি করবে, কি চলছে ওর মনে। আমি ইসানাকে বুঝাবো, একটা সুযোগ তো পেতে পারি। সুরভি চোখের পলক ফেলে মাথা মৃদু ঝাঁকাল। হালকা হাসলেন রেহানা। তিনি আশ্বাস দিলেন সব ঠিক হয়ে যাবে। জনকে পুনরায় বিয়ে দিবে। বিছানার ওপর হাঁটু ভাঁজ করে বসে আছে ইসানা। চোখের কাজল অতিরিক্ত কান্নার ফলে লেপটে গেছে। খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে পিঠ ছুঁয়েছে। ওড়না পরে আছে ফ্লোরে। বাঁধভাঙা কান্না থামছে না। বাবা মায়ের কথা, প্রতিটা কষ্টের কথা অনুভব করে কাঁদছে। বুকের মধ্যে একটাই ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, সমাজ কি বলবে, কিভাবে মেনে নিবে এই সম্পর্ক। নীরব পায়ে এগিয়ে আসলেন রেহানা। ইসানাকে অনেক অজানা কথা বলার আছে তার, যা আজ বলবেন তিনি। সে সময় আজ এসেছে। তিনি পাশে বসে মাথায় হাত রাখলেন। ইসানা চোখ তুলে তাকায়। রেহানা আনসারিকে দেখে ওড়না খুঁজতে ব্যস্ততা দেখায়। তিনি বাধা দিয়ে বলল, খুঁজতে হবে না, আমি তো আর পরপুরুষ নই। ইসানা ফুপানো থামিয়ে হাঁটু বুকের কাছে রেখে বসল। রেহানা তার ফোনের মধ্যে একটি ছবি বের করে ইসানাকে দেখাল। এই ছবিটি নিশ্চয় তুমি চিনো। ইসানা চোখ মুছে ফোনটি হাতে নিয়ে পর্যবেক্ষণ করল। তারপর উৎকণ্ঠে শুধাল, হ্যাঁ, এই ছবিটি আপনার কাছে কেন। রেহানা ইসানার মুখোমুখি বসে মৃদু হেসে বলল, আমার এবং আমার বান্ধবীদের ছবি আমার কাছে থাকবে না, এটা হয় নাকি। কপালে চিকন ভাঁজ পড়ল ইসানার। সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে মুখ খোলার আগেই রেহানা বলল, প্রথমটি তোমার আম্মু, দ্বিতীয়টি তোমার মামি, তৃতীয় জন আমি। মিলিয়ে দেখো আমার যুবতী বয়সী ছবির সঙ্গে আমাকে। ইসানা কপাল কুঁচকে ফোনের পানে পলক ফেলে তৎক্ষণাৎ রেহানার পানে তাকায়। চেহারায় অমায়িক মিল রয়েছে। এটা যে তিনি সেটা নিশ্চিত।
ঈশানা জিজ্ঞেস করল, আপনি আমার আম্মু ও মামির বান্ধবী ছিলেন? ছিলাম না, এখনও আছি। হয়তো তোমার আম্মু আমার সঙ্গে নেই, কিন্তু ও আমার প্রিয় বান্ধবী ছিল এবং চিরজীবন থাকবে। ঈশানা থতমত খেল। ছোট থেকে তার নাম জানত, কিন্তু ঘুণাক্ষরেও জানত না এই রেহানা তার মায়ের প্রিয় বান্ধবী ছিল। জীবন যুদ্ধে, ডিপ্রেশনে মাথা থেকে এই বিষয়টি বেরিয়ে গিয়েছে। খেয়ালই করেনি সে তার অতি কাছের কেউ। রেহানা ঈশানাকে নিরুত্তর দেখে বলল, ছোটবেলায় আমাদের 3 বান্ধবীর একটা ইচ্ছে ছিল। আমাদের যদি ছেলেমেয়ে হয়, তাহলে তাদের একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। কিন্তু দিন শেষে সেটা হয়ে ওঠেনি। স্বামী মারা যাওয়ার পর তার এত বড় বিজনেস আমাকে সামলাতে হয়। ব্যস্ততায়, পরিশ্রমে দিন কাটছিল আমার। এক সময় সুরভির মাধ্যমে জানতে পারি তোমার বাবা মাদু জনি পৃথিবীতে নেই। আফসোস হয় খুব। এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের খোঁজখবরও নিতে পারিনি আমি। যখন জেনেছি তখন তোমার বিয়ে হয়ে গেছে, তখন থেকেই সুরভি সঙ্গে রোজ কথা হতো। সুরভি আমার কাছে তার গোপনীয়তা জানাতো না, বলতো না তোমার মামার জোয়া খেলার বিষয়টি। ফোনালাপে নিজেকে যথেষ্ট হাসিখুশিভাবে উপস্থাপন করত। একদিন সব নিজ থেকে বলে, তখন তোমাদের মামার পরিবারকে সাহায্য করতাম আমি। 4 বছর পর তোমার যখন ডিভোর্স হলো, তুমি চাকরি নিতে আমারই কোম্পানিতে গেলে। আমি এটা জানতাম না, যদি না সেদিন মুরাদকে কল দিতাম। তোমার নাম আমি আগে থেকেই জানতাম। মুরাদ যখন সার্টিফিকেটের ছবি আমাকে পাঠালো, তোমার বাবা মায়ের নাম দেখে আমি জানতে পারি তোমার আসল পরিচয়। সিলেট থেকে দ্রুত ঢাকায় ব্যাক করি। রাতকে মানিয়ে তোমাকে রাদের ও সার্ভেন্ট বানাই। এটা সুরভিই আমাকে বলেছিল, তোমাকে যেন যেভাবেই হোক আমাদের কোম্পানিতে জব দেই। তোমায় জব দিয়ে আমি নিশ্চিতে থাকি। রাতকে নিয়ে বাড়তি টেনশনে পোহাতে হয় না। তুমি ঘরোয়া মেয়ে ছিলে, ভালো খারাপ সবই বুঝতে। বলতে বলতে ঈশানার মাথায় হাত বুলালেন। ঈশানা নীরব শ্রোতার মতো রেহানার কথা শুনছে। সে ফের বলে, আমি কিন্তু সীমার বিয়ের দাওয়াতে এসেছি। তোমার মামি আমাকে আগেই দাওয়াত দিয়েছে। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে রাদের বিয়ে দিতে। এটা সুরভিকে জানাই। সে প্রথমে আপত্তি করলেও পরে আমার জোরাজোরিতে রাজি হয়। তারপর থেকে মুরাদ আমাকে তোমাদের বিষয়ে সব খবরাখবর জানাত। মুরাদ আগে থেকেই বিয়ের বিষয়টি জানত, তবে তোমাদের বলেনি। মুরাদ যখন জানায় তোমাকে ভালোবাসে রাত, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। আর সেদিন প্রপোজাল রিজেক্ট করেছ শুনে আমারও খারাপ লেগেছিল। তবে তুমি তোমার মনের কথা বলেছ, যেটা তোমার কাছে ঠিক মনে হয়েছে। রাদের অনেক অভিমান জমে আছে আমার ওপর। ছোটবেলা থেকে ওকে সময় দিতে পারিনি, তাই একরোখা উগ্র মেজাজি স্বভাবে বেড়ে ওঠে। কিন্তু তুমি আসার পর ওর স্বভাবে পরিবর্তন এসেছে। আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করেছে। এর মূল উৎস তুমি। আমি চাই না রাত আগের মতো হয়ে যাক। জেদের বশে তোমাকে বিয়ে করলেও ও তোমাকে মন থেকে ভালোবাসে। জানি মেনে নিতে তোমার কষ্ট হবে। ঈশানা দৃষ্টি সরিয়ে নেয় এ কথা শুনে। তার বলারই বা আছে কি? তিনি চোখ বুজে বড় নিঃশ্বাস নিয়ে বললেন, আজকাল যুগের ভালোবাসা বয়স, জাত ধর্ম দেখে হয় না। সমাজের কিছু নিচু শ্রেণীর লোক এসবকে নিন্দাসূচক দৃষ্টিতে দেখে। দেখো ঈশানা, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টি আল্লাহর হাতে। অন্যভাবেও হয়তো তোমাদের বিয়ে হতে পারত, কিন্তু আল্লাহ যা লিখে রেখেছে সেটা তো আর খণ্ডানো যায় না। ঈশানা আধো স্বরে বলল, আমি তাকে কিভাবে মেনে নিব ম্যাম? মানুষ অভ্যাসের দাস। একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু আমার ছেলেটিকে আগলে রেখো অধিক পরিমাণ ভালোবাসা দিয়ে। সমাজের কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। বিপদে পড়লে পরিবার ব্যতীত সমাজের লোকজন এগিয়ে আসবে না সাহায্যের জন্য। এটা মনে রাখবে। আর হ্যাঁ, রাত যেটা করেছে তার জন্য আমি নিজেও অনুশোচনায় ভুগছি। ওকে ক্ষমা করে দিও। দিবে তো ঈশানা? কথাটা বলে ঈশানার থুতনিতে হাত রেখে উঁচু করে আদল। ঈশানা ঘন ঘন পলক ফেলে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। ওকে নিরুত্তর দেখে রেহানা বললেন, আমি তোমার আর রাদের বিয়ে দিব নতুন করে। আমাদের বান্ধবীদের বন্ধন মজবুত করব। আশা করছি এতে তোমার কোনো আপত্তি থাকবে না? ঈশানা নজর নিচু করে ফেলে। তার নীরবতায়, হ্যাঁ, সম্মতি পেয়ে খুশি হয় রেহানা। শেষবারের মতো মাথায় হাত চালিয়ে বলে, কে কি বলল তাতে কান দিবে না। তুমি তোমার মতো থাকবে। অনেক শুনেছ এবং দেখেছ সমাজের রীতি। এখন থেকে নিজের মতো বাঁচবে। আর হ্যাঁ, আমাকে মামুনি বলে ডাকবে, ম্যাম বলবে না। পুরো কথা বলে তিনি চলে গেলেন। ঈশানা আলতোভাবে বালিশে মাথা রাখল।
হাজার চিন্তাভাবনা তাকে ঘিরে ধরেছে। বার বড় বড় নিঃশ্বাস টেনে মনে মনে বলল, আপনি যা করেছেন তা আমি মেনে নিলামনি রাদ আনসারি, তবে কষ্টে ভুগিয়ে দখল করেছেন আমাকে। এর শাস্তি আপনাকে পেতে হবে। জানালার সামনে দাঁড়িয়ে মৌন হয়ে ইসানার কথা ভাবছে রাদ। জেদ রক্ষার্থে ইসানাকে আপন করে নিলেও তার কষ্টে পীড়িত সে নিজেও। এক পর্যায়ে বিড়বিড় করে আওড়ায়, নিজের জেদের কাছে হারতে পারিনি আমি। আই এম সরি সানা। আন্ডারস্কোর। আমাদের গাড়ি মাঝ রাস্তায় পুলিশ আটকে দেয়। প্রায় 1 ঘণ্টা যাবৎ বিনা কারণে আমাদের গাড়ি আটকে রেখেছে। আব্বু ত্যক্ত হয়ে জিজ্ঞেস করলেও তারা কারণ বলতে নারাজ ছিল। বুঝোই তো পুলিশের সঙ্গে তর্কবিতর্কে গেলে ক্ষতি আমাদেরই হবে। 4টার দিকে হঠাৎ আমাদের যেতে দেয় তারা। এতটা রাগ হচ্ছিল তখন, বলার বাহিরে। পুরো ঘটনাটি বাসর ঘরে তার নতুন বউ সীমাকে বর্ণনা করল মঞ্জু। সীমা পুরো কথা শুনে বলল, আমাদের পরিবারের সবাই অনেক চিন্তিত ছিল। ভেবেছিল হয়তো তোমরা আসবে না। আরে এমন কারণ ছিল না। ওই রা কারণবিহীন আমাদের আটকে রেখেছিল। আমার তো দম বন্ধ হয়ে আসছিল। তুমি আমার ফোনটাও ধরছিলে না। খুব চিন্তা হচ্ছিল। যাক বাদ দেও, অবশেষে আমরা এক হলাম। এর চেয়ে খুশি আর কি আছে বলো? মুচকি হেসে জবাব দিল। তারপর? দুষ্টু হাসি ঠোঁটে এঁকে বলল মঞ্জু। তারপর আমাদের নতুন জীবনের সূচনা হবে আজ। কথাটা বলে সীমা লজ্জায় পড়ে যায়। মঞ্জু তার বউকে বুকে টেনে নেয়। তাদের জীবনের নতুন এক অধ্যায় উদ্বোধন হবে আজ থেকে। আপনাদের একত্রে ডাকার কারণটি আমি বুঝিয়ে বলছি। আপনারা জানেন ইসানা আমার ছেলে রাদের রাদ ইসানাকে পছন্দ করে। তাদের বিয়ে ঠিক হয়েছে এই সপ্তাহে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হয়তো, সামান্য হয়ে কোম্পানির মালিককে ইসানা পটিয়ে নিয়েছে। এমন অখাদ্য প্রশ্ন আপনাদের মাথা থেকে সরিয়ে ফেলুন। ইসানা আমার প্রিয় বান্ধবীর একমাত্র মেয়ে। হয়তো ওরা 1-1.5 বছরের বড় ছোট। এটা কোনো মেটার না। পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। আপনারা এতদিন আমাকে এবং রাদেকে যে নজরে দেখেছেন, সম্মান শ্রদ্ধা জানিয়েছেন, ইসানাও একইভাবে দেখবেন। যেহেতু ইসানাও এই কোম্পানির দ্বিতীয় ওনার, আশা করছি আপনাদের মনে কোনো প্রশ্ন রইল না। আপনারা এখন নিজ নিজ কাজে যেতে পারেন। বক্তব্য শেষ করে রেহানা আনসারি স্টেজ থেকে নেমে গেলেন। স্টাফরা নিজ নিজ স্থানে ফিরতে আরম্ভ করে। মুরাদ রেহানার সঙ্গে পা মিলিয়ে রাদের কেবিনের দিকে এগোয়। রাদের পরামর্শে সে এই মিটিংয়ের আয়োজন করেছিল, যাতে বিয়ের বিষয়টি উল্লেখ হয় এবং ইসানাকে নিয়ে কোনো প্রকার সন্দেহ না থাকে কারো অন্তরে। মুরাদ, কার্ড ছাপানোর ব্যবস্থা করো। আমি কোনো প্রকার হেলামি চাই না। হাতে সময় খুব কম। ব্যস্ততা দেখিনে বললেন তিনি। চেহারে বসার পরপরই মুরাদ মিনমিন স্বরে বলল, একটা কথা বলার ছিল আন্টি। কি কথা? তিনি কিছুটা ভ্রু কোঁচকালেন। মুরাদ রাদের পানে তাকিয়ে ইশারা করলেন। রাদ গম্ভীরতা ভাব ফেলে বললেন, মুরাদ চাইছে আপনি ওর বাবার সঙ্গে আলাপ করে আমার বিয়ের মধ্যেই ওর আর সোহানার বিয়ে কথা জানান তাকে। মানে এক অনুষ্ঠানে 2টি বিয়ে? হ্যাঁ। মাথা চুলকিয়ে হ্যাঁ সম্মতি জানালো মুরাদ। অতি উত্তম প্রস্তাব। মুরাদ, তোমার বাড়িতে চলো এক্ষুনি। একদিনেই 2টি বিয়ে হবে। খুশি হয়ে বললেন তিনি। মুরাদ আগ্রহ প্রকাশ করে বলল, চলুন আন্টি। আর শুনুন, আব্বু রাজি না হলে আপনি জোর করে রাজি করাবেন। অবশ্যই। মুরাদ খুশিতে আত্মহারা। তার এই খুশি ভাষায় প্রকাশ করা বড্ড দায়। দ্রুত পায়ে তারা কেবিন ত্যাগ করলেন। রাত তার ফোনটি টেবিলের ওপর রেখে নাড়াচাড়া করছে। কাল রাতে কয়েকবার ইসানাকে টেক্সট করতে চেয়েছিল, কিন্তু সাহসে কুলোয়নি। হয়তো ভীষণ রেগে আছে, এজন্যই তার মনের সুপ্ত অনুভূতিকে বুকের মাঝে দমিয়ে রেখেছে। বিয়ের আগে সে কিছুতেই তার সম্মুখীন হবে না। যদি হতে হয় বিয়ের পরই হবে বলে ঠিক করে। আন্ডারস্কোর। বিকেলের দিকে সীমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়। সন্ধ্যায় মজলিস শুরু হয়েছে ড্রয়িং রুমে। ইসানাও ছিল। সীমা তাকে টেনেটুনে বসিয়েছে। বাড়িতে আসার পর ইসানার বিয়ের খবর শুনে সীমা বেশ খুশি। তারা বিভিন্ন আলোচনায় রাতকে নিয়ে কথা উল্লেখ করে। ইসানা মৃদু হাসি প্রদান করে চুপচাপ শুনে। শেষে মঞ্জু সকলের উদ্দেশ্য বলল, আমি যদি ভুল না হই রাত ভাইয়াই পুলিশের মাধ্যমে কাল আমাদের গাড়ি আটকেছিল। হতে পারে এটা রাত ভাইয়াই করেছে। তুই ঠিক বলেছিস সীমা, এটা আমার গুণধর ছেলের কাজ ছিল। রেহানা আওড়াতে আওড়াতে এগিয়ে এলো তাদের নিকট। চকিত চোখে তাকালো ইসানা। পরক্ষণে নজর সরিয়ে নিল। বড়লোক মানুষরা চাইলেই সব পারে, এটা তার বুঝতে সময় লাগে না।
রেহানা সুরভির কাছে এগিয়ে গিয়ে সকলের উদ্দেশ্যে বলল, বিয়ে একটি নয়, সঙ্গে আরেকটি হবে। মুরাদ ও সোহানার একই দিনে হবে? সীমা জিজ্ঞেস করল। হ্যাঁ, দু বন্ধুর বিয়ে একদিনে হবে। সীমা সহ বাকিরাও খুশি হয়। এ দুদিনে সোহানা ও মুরাদ সকলের মনে জায়গা করে নিয়েছে। বিভিন্নভাবে তাদের সাহায্য করেছিল কাজে, তাই তাদের নাম বলা মাত্রই চিনে ফেলে। ইসানা নিজেও খুশি হয় বান্ধবীর বিয়ের কথা শুনে। মজলিস ছেড়ে রুমে এসে বান্ধবীর ফোনে কল দেয়। সোহানা ইসানার সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলে। নিজের বিয়ের কথা শুনে সে মহা খুশি। সোহানার খুশিতে ইসানাও খুশি। মুহূর্তেই তার বিষণ্ণ মনে সুখের আভা ছড়িয়ে পড়ে। পরদিন, মা, তোমার প্রেশারের ওষুধ শেষ হয়েছে আরও একদিন আগে। ইভান ভাইয়াকে বলনি? শালিনী ঔষধ নাড়াচাড়া করে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন। না রে, ইভান সবে মাত্র চাকরি পেল। টাকা হাতে আসেনি, তাই বলিনি। তাহলে আমাকে তো বলতে পারতে। আমি না হয় তোমার জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে কিনে আনতাম। আর কত দেখবি আমাদের? তোর নিজের ভবিষ্যতের কথা ভাব। ফালতু কথা বলো না তো। আমি তোমার জামাইকে বলছি ঔষধের কথা। আমাকে যতটা খেয়াল রাখিস, এমন নিজের শাশুড়িরও যত্ন নিস। শালিনী কিছু বলতে উদ্যত হতে ইভাবের আগমন ঘটে। ভাইকে দেখে শালিনী কথা বাড়ায় না। ইভান মায়ের কাছাকাছি বসলেন। চেহারায় তার ক্লান্তিভাব জড়িত। তিনি তার ছেলের বাহুতে হাত বুলিয়ে বললেন, আজ কাজ একটু বেশি হয়েছে? মায়ের মুখের দিকে এক পলক চেয়ে বলল, একটু তো কাজ থাকবেই। শুনে তিনি চুপ করে রইল। ইভান মুখমণ্ডলে হাত বুলিয়ে বলল, ইসানার বিয়ে ঠিক হয়েছে। তার মায়ের মুখে ঘোর অন্ধকার নেমে এলো সংবাদটি শুনে। পিছন থেকে শালিনী কান খাড়া করল বাকি কথোপকথন শুনতে। কার সঙ্গে? রাজ টেক্সটাইল কোম্পানির মালিকের ছেলের সঙ্গে। অনেক বড় ঘরে বিয়ে হচ্ছে তাই না? হ্যাঁ, রাত বিয়ের প্রথম কার্ড আমাকে দিয়েছে। আমি বলেছি বিয়েতে যাব। ইসানার কাছে মাফ চাওয়ার সুবর্ণ সুযোগ এটা। তাই করিস। আমার হয়েও মাফ চেয়ে নিস। অনেক কষ্ট দিয়েছি মেয়েটাকে। ইভান প্রত্যুত্তরে কিছু বলল না। তার বুক হাহাকার করছে তীব্র বেদনায়। নেই কাউকে দেখানোর সুযোগ। আন্ডারস্কোর। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে সময় অতিবাহিত হয়। দেখতে দেখতে ঘনিয়ে আসে বিয়ের দিন। আজ রাত, ইসানা ও মুরাদ, সোহানার গায়ে হলুদ। দুই বিয়ে একই সেন্টারে হলুদ সহ বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড় স্টেজে চারজন কপতি বসে আছে। আত্মীয়রা একে একে তাদের হলুদ দিচ্ছে। দূরে লাউডস্পিকারে গান বাজছে। সবাই ধুমছে, এনজয় করছে। রাজ সুযোগ খুঁজছে ইসানার সঙ্গে কথা বলার। কিন্তু সেই টা খুঁজে পাচ্ছে না। যারা স্টেজে আসছে, হলুদ দেওয়ার সঙ্গে 10-20-এরও বেশি সেলফি তুলছে। ইসানা সবার সামনে নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করেছে। রাগ ক্ষোভ সব ভেতরে দাবিয়ে রেখেছে। রাদ ও ইসানার সঙ্গে কথা না হলেও মুরাদ, সোহানা একে অপরে একটু পরপর কানে কানে ফিসফিস করে কথা বলছে আর খিলখিল করে হাসছে। ওদের দেখে রাদের খুব ইচ্ছে জাগে ইসানার সঙ্গে কথা বলার। কিন্তু তার এই ইচ্ছে বাস্তবে রূপ নেয় না। রাত 3টা নাগাদ হলুদের অনুষ্ঠান সমাপ্ত হয়। সেন্টারের পাশের হোটেলেই উঠেছে সকলে। হারিসে চড়ে সবাই সেখানে পৌঁছায়। ইসানা ত্যক্ত হয়ে সব খুলে ফেলে। সোহানার নিষেধাজ্ঞা শুনে না। তারা জন এক কামরায় অবস্থান করছে। আমাকে নিষেধ করবি না। তুই পরে থাক সারারাত। এমন করছিস কেন? বইন, আমি বিরক্ত। যা যা। ইসানা লেহেঙ্গা পরিবর্তন করে পাতলা 3 পিস পরে। আদলে চওড়া মেকআপ ধুয়ে প্রচুর স্বস্তি পাচ্ছে। সোজা বিছানায় শরীর এলিয়ে দেয়। মেহেদি কাল দিয়েছে তারা জন। তাই আজ ঝামেলা নেই। গায়ে কম্বল দেওয়ার সময় মেহেদি রাঙা হাতে নজর পড়ে। মুঠোবন্দি করা হাত মেলে তালুর পানে তাকায়। সেখানে ছোট অক্ষরে রাত লিখা ছিল। পার্লারের মেয়েটিকে না করা সত্ত্বেও নামটি জোরপূর্বকভাবে লিখেছে। ইসানা কিছুক্ষণের জন্য রাদের সঙ্গে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। প্রথম দেখা, তার সঙ্গে রূঢ় ব্যবহার করা। এক নির্জন রাতে আমেরিকার শুনশান রাস্তায় পথচলা সব স্মৃতিতে ঘুরে আসে ইসানা। আজ সেই রাত তার জীবনের এক অংশে পরিণত হয়েছে। সরু নিঃশ্বাস নিয়ে হাত মুঠোবন্দি করে ফেলে। দিনে জনের মাঝে কথা হয়নি। রাদের তীব্র আগ্রহ থাকলেও ছিল না। ইসানা ভারী মুখ ফিরিয়ে রেখেছিল কথা বলবে না দেখে। বুক আনচান করছে ইসানার সঙ্গে করা বলার জন্য তার। এরূপ ছটফটানি মুরাদ বুঝতে পারে। পাশে বসে পিঠ চাপড়ে বলল, আর কয়েক ঘণ্টা মাত্র। কাল রাতেই তাকে পুরোপুরিভাবে পেয়ে যাবি। একটু ধৈর্য রাখো দোস্ত। তাই তো করছি।
তবে আমি জানি উনি আমাকে এত সহজে মেনে নিবে না। দেখ দোস্ত, এমনিতেই তুই তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছিল। এখন সে তোর। আগে তার মনে নিজের জন্য সফটলি কর্নার তৈরি করো। তার মনে যদি তোর প্রতি ভালোবাসা জন্মায় তবেই তুই তাকে স্পর্শ করতে পারবি। এভেন, সে তখন তোকে স্ত্রীর অধিকার নিজ থেকে দিবে। তবে এর আগে তাকে জোরপূর্বক ছোঁয়ার চেষ্টা করিস না। রাত মুরাদের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং সে বুঝতে পারে কাউকে হাসিল করতে হলে প্রথমে তার মন দখল করতে হয়। তবেই তাকে পরিপূর্ণভাবে পাওয়া যাবে।